ইস্পাহানি মির্জাপুর জুড়ে আওয়ারে স্বাগত জানাচ্ছি। আমি তৌহিদ শান্ত। 12ই মার্চের নির্বাচন, এরপর সরকারের শপথ নেওয়া এবং দেখতে দেখতে 30 দিন অর্থাৎ 1 মাস শেষ করল প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার। এর মধ্যে আমরা যেটা সাদা চোখে দেখি, বহুল প্রচারিত আলোচিত যে ফ্যামিলি কার্ড, সেই ফ্যামিলি কার্ড ইতিমধ্যেই দেয়া শুরু হয়েছে এবং প্রধানমন্ত্রীর একটি আলোচিত বাক্য আমি বলতে চাই, সেটি হলো যে আঙুলে ভোটের যে প্রতীক ছাপ, সেই ছাপ শুকানোর আগে তারা কাজ শুরু করেছে। ঠিক আছে, এটা সত্যিই আমরা দেখতে পেরেছি। রাজধানীতে বিতরণ করা হয়েছে, সারা দেশব্যাপী বিতরণ করা হয়েছে। একই সঙ্গে 45 বছর আগে থেমে যাওয়া যে কর্মসূচি, সেটি আবারও শুরু হয়েছে। মাঝখানে যে হয়নি তা না, বিভিন্ন আমলে হয়েছে, কিন্তু এত এত আলোড়ন সৃষ্টি করেনি। কিন্তু জিয়াউর রহমানের সেই 19 দফা কর্মসূচির সবচেয়ে পপুলার যে কর্মসূচি, খাল খনন কর্মসূচি, সেটি শুরু হয়েছে। এবং খাল খনন কর্মসূচির আরেকটি বিষয় আমি বলি, এবার সরকার এটার সাথে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের বেশ কিছু বিষয় এটার সাথে যুক্ত করেছে। যেমন শুধু খাল খনন কর্মসূচি করে ধান উৎপাদনই নয়, ধানের সঙ্গে জলাশয়ের মাছ এবং জীব বৈচিত্র্য, এই সব কিছু মিলিয়ে এক ধরনের যে প্রাকৃতিক ইকোসিস্টেম, সেই বিষয়গুলোকে সামনে রেখে কাজ করবে। একই সঙ্গে সামাজিক সুরক্ষা এবং মানবিক সহায়তার আরও বেশ কিছু কাজ সেখানে নিয়েছে। যেমন আমরা দেখলাম যে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের মধ্যে নগদ অর্থ বিতরণ, এবং একই সঙ্গে রয়েছে ঈদের ত্রাণ দেওয়া হয়েছে ঈদ উপলক্ষে অসহায় গরিবদের জন্য। এবং আরেকটি বিষয়, ইমাম মুয়াজ্জিন ও ধর্মীয় সেবকদের সম্মানী সেটি দেওয়া হয়েছে। তবে আমার কথা হলো যে মাননীয় প্রধানমন্ত্রী নিজেই যেখানে শঙ্কা প্রকাশ করেছেন যে বাংলাদেশে আসলে গেল সরকার দুটোই, 17 বছরের ফ্যাসিবাদ এবং 1.5 বছরের ইন্টারিম গভর্নমেন্ট, দুজনই আসলে বাংলাদেশের রিজার্ভের অবস্থা কি রেখেছে। এই যে টাকা দেওয়া হচ্ছে, এগুলোকে অর্থনীতির ভাষা বলে লিকুইড মানি, অর্থাৎ নগদ অর্থ। এই অর্থ এভাবে দিয়ে কিছুক্ষণের জন্য মানুষের মনের মধ্যে এক ধরনের আলোড়ন সৃষ্টি করা যাবে, কিন্তু দূরদর্শী চিন্তা কি হবে। আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। সরকারের প্রথম মাস, আমাদের সঙ্গে রয়েছেন অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ আল মামুন, ডেমোক্রেসি ডায়াস বাংলাদেশের চেয়ারম্যান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, এবং দৈনিক আমার দেশের ডেপুটি এডিটর সুলতান মাহমুদ। আমি যে আলোচনাগুলো শুরু করেছিলাম এটি নিয়ে আলোচনা করবো, তবে তার আগে শিরোনাম দেখে আসবো। দর্শক, শিরোনাম দেখে আলোচনা শুরু করব। আগাম বন্যার ক্ষতি মোকাবেলায় করণীয় ঠিক করতে মন্ত্রিসভা বৈঠকে প্রধানমন্ত্রীর নির্দেশ। পরীক্ষামূলকভাবে সারা দেশে 22,000 কৃষক কার্ড দেবে সরকার। সরকারের প্রথম 30 দিনের ফ্যামিলি কার্ড, খাল খনন সহ বেশ কিছু সংস্কার নজর কেড়েছে। তারেক রহমানের নেতৃত্বে ইতিবাচক রাজনীতির ইঙ্গিত। বাংলাদেশের উন্নয়নে চীনকে পাশে চাইলেন বিরোধী দলীয় নেতা। তিস্তা প্রকল্প ও বিশেষায়িত হাসপাতাল নির্মাণের মাধ্যমে সম্পর্ক জোরদারে আগ্রহী বেইজিং। টানা 7 দিনের ঈদের ছুটি শুরু, সড়ক মহাসড়কে মানুষের ঢল। ট্রেনের শিডিউল বিপর্যয় না হওয়ায় যাত্রীদের স্বস্তি। এবং ঈদ জামাতের জন্য প্রায় প্রস্তুত জাতীয় ঈদগাহ ময়দান। প্রধান জামাত হবে সকাল 8:30টায়। বায়তুল মোকাররম মসজিদে হবে 5টি জামাত। দেখছিলেন, আমি মামুন সাহেবকে দিয়ে শুরু করতে চাই। সরকারের এই যে যা আমরা দেখছি, এগুলো নিয়ে নির্বাচনের আগে থেকেই আপনি কাজ করছেন। 30 দিনে আমি এমন কোনো গোল নিয়েছে সেই দাবি করছি না, কিন্তু 30 দিনে কতটা এগুলো কাজ? দেখুন, আমার মনে হয় যে নিকট অতীতে তো বটেই, বা আমাদের বাংলাদেশ রাষ্ট্রের অভ্যুদয়ের পরে কোনো সরকার নির্বাচনী ইশতেহার এত দ্রুত বাস্তবায়ন করে, এটা আমার ব্যক্তিগতভাবে জানা নেই। হয়তো বা আপনার বা সুলতান ভাই থাকলে সেটা অবশ্যই আমরা এই আলোচনায় আসবে। এটা একটা দিক। এবং এখানে আমি মনে করি এই আলোচনাটাতে যাওয়ার আগে যে কেমন হলো, তাতে একটা জিনিস ঠিক, যে যদিও বিএনপিকে নামকাওয়াস্তা নির্বাচনের মাধ্যমে ক্ষমতার বাইরে রাখা হয়েছিল, কিন্তু
বিএনপি এই সময়টাতে যে পার্টি হিসেবে গ্রো করেছে বা ইন্টেলেকচুয়ালি গ্রো করেছে, তার কিন্তু একটা ঝলক এবারে নির্বাচন ইস্তেহারে ছিল। এই কথাটা আমি এই জন্য বলছি যে যদি ইস্তেহারটা এমন হতো যে ইস্তেহার দেওয়ার জন্য ইস্তেহার, তাহলে কিন্তু এই পরিকল্পনাগুলো এতভাবে বাস্তবায়ন করা যেত না। যেটা আমি বিশ্বাস করি যে নিশ্চয়ই এর পেছনে রিসার্চ টিম ছিল, এর পেছনে টিম বিল্ডিং ছিল, এবং যা ওই রিসার্চ টিমের সদস্যরাই ব্যক্তিগতভাবে চিনিও আমি অনেককে, তারাই এখন গভর্নমেন্টের বিভিন্ন পদে গেছেন, সেটা মন্ত্রী থেকে শুরু করে অ্যাডভাইজার থেকে শুরু করে সেটা অন্যান্য যে কর্মকর্তা পিএম মতো যুক্ত হয়েছেন বা কনসালটেন্টরা যুক্ত হয়েছেন, তারা এই ইস্তেহার প্রণয়ন পরিকল্পনার সাথে কিন্তু যুক্ত ছিল। যেটা হয় যে একটা নির্বাচনের পরে একটা সরকার ক্ষমতা আসার পরে অর্থের উৎস কী হবে, কীভাবে বাস্তবায়ন করা হবে, কে বাস্তবায়ন করবে, কার দায়িত্ব কী হবে, সেটাতে একটা সময় চলে যায়, যে কারণে আপনার এই বাস্তবায়নের যে বিষয়টা সেটা পিছিয়ে যায়। কিন্তু যেহেতু প্রস্তুতিটা ছিল, রিসার্চ ছিল বা লোকবল ছিল, যে কাকে কোথায় প্রধানমন্ত্রী উনি হলে বা বিএনপি ক্ষমতা আসলে কাকে কীভাবে ব্যবহার করা হবে, সেই জিনিসটা যেহেতু পূর্ব নির্ধারিত ছিল, যে কারণে কিন্তু আমরা দেখছি যে আতসী কাছের নিচেও যদি আপনি নেন, দেখবেন যে অনেকগুলো কাজ কিন্তু এর মধ্যে এক মাসে হয়েছে। এবং আরেকটা জিনিস যদি খেয়াল করেন আপনি, এই মোটা দাগে এই কাজগুলোর মধ্যে আন্তঃমন্ত্রণালয়ের একটা প্রতিযোগিতা ছিল, বা সব মন্ত্রী বা সব সচিব বা প্রধানমন্ত্রী নিজেও বিভিন্ন সেক্টরে এই কাজগুলো করার চেষ্টা করেছেন, যে কারণে আপনি অনেকগুলো উদাহরণ দিচ্ছিলেন। ফ্যামিলি কার্ডের কথা আপনি বললেন, একেবারে নতুন একটা বিষয়, যেমন মুয়াজ্জিন বা পুরোহিতদের বেতন, এটা তো মানে আমরা কল্পনাও করিনি। এরপরে আসলে অনেক এতগুলো কাজ হয়েছে, যদি একটা খাতগুলো যদি আপনাকে বলি, সামাজিক সুরক্ষা বা মানবিক সহায়তা যেমন কাজ হয়েছে, জাকাত নিয়ে একটা নতুন, এটা কোথায় গিয়ে ঠেকবে সেটা আমরা জানি না, বাট এটাও একটা ভালো উদ্যোগ যেটাকে ইনস্টিটিউশনাল করা যায় কিনা। আমাদের কৃষি অর্থনীতি এখনো 40% আমাদের অর্থনীতিতে কন্ট্রিবিউট করে। সেটা যদি আপনি দেখেন যে কৃষি ঋণ, আপনি আপনার সঙ্গে একটু টাচ করলেন, যদিও আলোচনাটা আমি করব যে নগদ অর্থে আদৌ সাস্টেনেবল হবে কিনা, সেই নিশ্চয়ই আমরা আলোচনার সুযোগ পাবো। বাট কৃষি কার্ডের আগে এই যে প্রথম মিটিংয়েই কৃষকদের ঋণ মৌকুব, যেটা এটা একটা অনেক বড় ঘটনা। এনজিও যদি এটা ইমপ্লিমেন্টেশন হয়নি, সেই ইমপ্লিমেন্টেশন আসবে, এনজিও ঋণ মৌকুব, অথবা খাল খননের কথা আমরা বললেন 77 সাল থেকে শুরু করে 81-82 পর্যন্ত, ওই সময়ের যে সফলতা, তাকে আবার নতুন করে আনা। এবং আপনি বলেছেন ওখানে যে অনেক সময় এগুলো হয়েছে কিন্তু সুগঠিতভাবে হয়নি, কিন্তু এবারে এটাকে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের সঙ্গে যুক্ত করার চেষ্টা চলছে। এরপর আমরা রাজনীতির সংস্কৃতির একটু পরিবর্তন বা অফিস সংস্কৃতির একটা পরিবর্তন হয়েছে, যে প্রধানমন্ত্রী রিয়ালি শুনতাম শুধুমাত্র ক্যাবিনেট মিটিংয়ের সময় প্রধানমন্ত্রী সচিবালয়ে যেতেন, অথচ সবগুলো কাজ করার জন্য সচিবদের যেতে হতো। এটা খুব বড় একটা পরিবর্তন আলোচিত। এরপর আপনি ভিআইপি প্রোটোকল হয়েছে যে প্রধানমন্ত্রী মনে হয় মন্ত্রীদেরকে ঘুমাতে দিচ্ছেন। এবং আমি ব্যক্তিগতভাবে যে কয়জন মন্ত্রীকে চিনি, যাদের সাথে আড্ডা দিতাম রাতে, এখন তারা 10টা-11টা বাজলেই বলে যে শেষ করতে হবে, সকালে 7টায় উঠতে হবে, 9টায় অফিসে ঢুকতে হবে, এবং সব কর্মকর্তাই তার এটা একটা সংস্কৃতির পরিবর্তন, অফিস এবং রাজনৈতিক সংস্কৃতির। এরপরে যে জিনিসটা আপনি হয়তো আলোচনা আনলেন, যে ওনার আসনের বিন্যাস, গাড়ির প্রোটোকল, আলোচনায় আছে, সেটাই বলছি, সবকিছু মিলে যদি দেখেন, তাহলে এই যে প্রশাসনিক সংস্কার বা সুশাসনের কথা যদি আমরা বলি, সেটা কিন্তু একটা, আমি মনে করি যে অনেকগুলো উদাহরণের মধ্যে সৃষ্টি হয়েছে। অর্থনীতি, বাজার ব্যবস্থা অবশ্যই রমজানে হয়তো বা এই বাজার আরও সহনশীল থাকলে আরও ভালো হতো, বাট মনিটরিং আমরা দেখছি যে গত সরকার এটা সফলতা আসলে ছিল, রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পেরেছিল, কিন্তু এই বিএনপি সরকারও সেটা চেষ্টা করছে। যেমন আপনি বললেন যে যারা পরিচ্ছন্নতা কর্মী তাদেরকে বিশেষ বোনাস দেয়া, গার্মেন্টস সেক্টরে যে বড় একটা জনসংখ্যা আমাদের কাজ করে, তাদের বেতন বোনাসটা ঠিক মতো দেয়। এখন পর্যন্ত আমরা এরকম কোনো আন্দোলন কিছু শুনিনি, প্রথম থেকে এই এরিয়াটাতে কাজ করা হয়েছে। আপনার কর্মসংস্থান, রুগ্ন শিল্পগুলোকে চিহ্নিত করে ইতিমধ্যে, এবং ভালো একটা ঘোষণা এসেছে 30 দিনে, যে এলাকায় যে শিল্প কারখানা আছে, যে বিশ্ববিদ্যালয়গুলো হয়েছে, তাদেরকে একটা ইকোসিস্টেমের মধ্যে নিয়ে আসে, যেন এমপ্লয়মেন্টটা হয়। যেহেতু বিএনপি বলছে যে 18 মাসে 1 কোটি জব ক্রিয়েট করতে চায়, এবং আজকেও দেখলাম যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছে যে আমাদের এই যে চাকরি করার মনোভাবের বাইরে উদ্যোক্তা হওয়ার প্রচেষ্টা করতে হবে। আশা করি যে ব্যাংকিং সেক্টর ডেভেলপ করলে সেখানে আরও সুযোগটা বৃদ্ধি পাবে, ইনসেন্টিভও হয়তো আসবে। স্কুলের ভর্তি ফি, পুনঃভর্তি ফিটা মৌকুফ হয়েছে। ভর্তি পরীক্ষা হবে না লটারি হবে, একটা ডিবেট আছে, বাট সেটা একটা স্কুলের বা শিক্ষার ক্ষেত্রে সমাধান এসছে। ধর্মশিক্ষক নিয়োগ, ক্রীড়া, নতুন কুড়ি, এগুলোতে 30 দিনের মধ্যে অনেকগুলো আপনার ইমপ্লিমেন্টেশনের দিকে গেছে। ই হেলথ কার্ড, ডেঙ্গু প্রতিরোধে প্রাইম মিনিস্টার নিজেই উদ্যোগ নিয়ে বলছেন, এবং কিছু কিছু অ্যাক্টিভিটি আমরা বিএনপির দেখছি যে সেটাতে যুক্ত হয়েছে, তারা সাংগঠনিকভাবে সেগুলো করার চেষ্টা করছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি অবশ্যই আরও ভালো হলে ভালো হতো, কিন্তু গত কয়েকদিনে যে ঘটনাগুলো ঘটেছে তাতে পুলিশের যে উপস্থিতি সেটা কিন্তু একটু ভিজিবল হয়েছে, এবং মনোবলের দিক থেকে বোধহয় সেই জায়গাটা আমরা দেখছি, কিন্তু অবশ্যই এই এরিয়াটাতে আরও উন্নতির সুযোগ রয়েছে। নারীদের জন্য পিঙ্ক বাস, যেটা বিএনপির ইস্তেহারে ছিল, সেটাও বাস্তবায়নের পথে অনেকটা এগিয়েছে।
আরেকটা জিনিস আমি একটু পলিটিক্যাল কালচারে যোগ করতে চাই, বা রাষ্ট্রীয় শৃঙ্খলা বা মূল্যবোধের জায়গাটাতে, যে যেমন কক্সবাজার এটা ছোট উদাহরণ মনে হতে পারে, যে সমুদ্র সৈকতে দীর্ঘদিন 20 বছর উচ্ছেদ অভিযান পরিচালনা সবসময় ব্যর্থ হচ্ছে, কিন্তু এবার কিন্তু সফলভাবে সেটা করা গেছে এবং সারা দেশেই বলা হচ্ছে যে এই অবৈধ দখলগুলোকে দখলমুক্ত করে, এবং খাল খননের সময় কিন্তু অনেকগুলো খাল যেগুলো দখল হয়েছিল সেটা অবমুক্ত হবে। এই যে বিডিআর হত্যাকাণ্ডে 25শে ফেব্রুয়ারিকে জাতীয় দিবস করা, এটা একটা ঘটনা। শাহজালালের টার্মিনাল 3 23 সালে এটা হ্যান্ড ওভার করার কথা, কেন চালু হচ্ছে না সেদিকে দেখলাম উদ্যোগ নেওয়া হয়েছে। সর্বোপরি ছোট একটা উদাহরণ, বাট বিমানবন্দর এবং স্টেশন এবং যেসব ট্রেনগুলো যাচ্ছে সেগুলোতে ইন্টারনেট সেবা প্রদান, তার মানে আমি অল্প কয়েকটা উদাহরণ হয়তো তুলে ধরার চেষ্টা করলাম, কিন্তু পুরো প্রক্রিয়াটাকে আমি যেভাবে ডিফাইন করতে চাই যে এটা জনকল্যাণকর, কল্যাণমুখী, একটা দায়িত্বশীল সরকার যে ধরনের ব্যবহার করার কথা, হয়তোবা খুব বেশি হয়েছে না হচ্ছে অন্য ডিবেট, কিন্তু এই যে আমরা আলোচনাটা করছি 30 দিন ধরে, আমি হয়তোবা এটা বলতে পারবো না যে চ্যালেঞ্জ আগে কি হয়েছে, বাট ইশতেহারকে সমুন্নত রেখে সেটাকে পার্ট বাই পার্ট বাস্তবায়ন করা, প্রত্যেকটা মন্ত্রণালয়কে ভাগ করে দেওয়া, এবং আপনি দেখেন যে 39টা বোধহয় আমাদের মন্ত্রণালয়, সুলতান ভাই আরো ভালো বলতে পারবেন, এবং টোটাল বোধহয় আমাদের এই অধিদপ্তর পরিদপ্তর মিলে 52টা 53টা হবে, সবারই কিন্তু কোনো না কোনো ফর্মে এই প্রক্রিয়ায় যুক্ত হয়েছে এবং কাজ করছে। আবারও ফিরে যাই আমি প্রথম কথাটা, যে একটা পরিকল্পনা যখন আপনার আছে, আপনি জানেন সেটা কীভাবে বাস্তবায়ন করবেন, অর্থ কোথা থেকে আসবে, সে কারণে কিন্তু 1 মাসে এতগুলো কাজ করা সম্ভব হয়েছে। সবশেষ যে পয়েন্টটা আমি এখন যোগ করে শেষ করি সেটা হচ্ছে যে মনিটরিং অ্যান্ড সুপারভিশনের জায়গাটা পিএম যেমন করছেন, মন্ত্রীদেরকে এক্সিকিউটিভের জায়গায় আনা, এই অফিস আওয়ার মেনটেন করা, কোথায় যাচ্ছে মুভমেন্ট রেজিস্টার করা, এমপ্লয়ীদেরকে লিখে বেরোতে হচ্ছে, অফিস টাইমিংয়ের বিষয়ে সিরিয়াস হওয়া, এটাতে যেটা হচ্ছে কি শুধুমাত্র রাজনৈতিক সুশাসন না, প্রাতিষ্ঠানিক সুশাসনের যে আমরা কথা বলছি, বা আমলাতন্ত্র একটা দীর্ঘ সময় কুক্ষিগত করে রেখেছিল, এখন এসে আমার মনে হচ্ছে যে না, আমলাতন্ত্রের উপরে সুপিরিয়র বা পলিসি লেভেলে কেউ কাজ করতে পারে এরকম এক্সিকিউটিভরা যুক্ত হয়, অথবা এটা করা সম্ভব। আপনার ব্যবচ্ছেদ কি বলে, এই ডক্টর মামুনের বক্তব্যের ব্যবচ্ছেদ হতে পারে বা সরকারের ব্যবচ্ছেদ 30 দিনের? ধন্যবাদ। আমি ব্যবচ্ছেদ শব্দটাই বলছি। ধন্যবাদ। ডক্টর মামুনের ব্যবচ্ছেদ আমি করব না, আমি যেটা বলছেন ডক্টর মামুনের কথার ব্যবচ্ছেদ। সংবাদকর্মী হিসেবে নিশ্চয়ই আমি স্বাগত জানাতে চাই। নতুন সরকার এসে নতুন কিছু, নতুন কেতন ওড়াবে সেটি দেশবাসী আশা করে, সেই জন্যই এই সরকারকে দেশের 2/3 বেশি মেজরিটি এই দলের প্রতি আস্থা রেখেছে এবং ভোট দিয়েছে, সরকার গঠনে সহযোগিতা করেছে। কিন্তু অনেক কথার ভেতরে আবার কিছু কথা আছে যেগুলো না বললেই নয়। আমার কাছে যেটি প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টা, তিনি তার ফেসবুক স্ট্যাটাসে আজকে বলেছেন 28 দিনে 28 কর্মসূচি প্রতিপালন করেছে, অঙ্গীকার যা ছিল সেটি ব্যক্ত করেছে। আপনি বলেছেন ভোটের যে কালি, সেই কালির শুকিয়ে যাবার আগে বা মুছে যাবার আগেই প্রতিশ্রুতি পূরণ করেছেন। কখনো কখনো হয়তো সেটি আপনাদের কাছ থেকে সেভাবেই আসবে বা এসছে, কিন্তু এরই মধ্যে অনেকগুলো বিষয় আছে। আমি যেটি বলবো যে সরকারের আমার কাছে কেন মনে হচ্ছে যে সরকার বাস্তবমুখী যে জায়গাগুলোতে খুব অ্যাটেনশন দেওয়া দরকার ছিল, অনেক কাজ করবার চেয়ে কিছু কিছু কাজ আছে যে কাজ অনেক মানুষকে সুবিধাভোগী করে তোলে। আপনার কৃষি ঋণ 12,000 টাকা মৌকুফ, বা ফ্যামিলি কার্ড দেয়া, বা কৃষক কার্ড দেয়া, এর চেয়েও বড় কাজ যেটি হতে পারত, সেই জায়গায় সরকার কেন অ্যাটেনশন দিতে পারে নাই বা দেয় নাই, বা সেখানে সাফল্য বয়ে নিয়ে আসতে পারেনি, সেই প্রশ্নটি আমাদের করা দরকার। যেমন মূল্যস্ফীতি যে জায়গাতে, আপনারা জানবেন যে শেখ হাসিনার সরকার যখন পতন হলো ওই সময় মূল্যস্ফীতি 12.73 ছিল, সেখান থেকে অন্তর্বর্তীকালীন সরকারের সময় সেই মূল্যস্ফীতিকে প্রায় 8% কাছাকাছি তারা নিয়ে এসছে। সেই মূল্যস্ফীতি আবার প্রায় 10-এর কাছাকাছি চলে গেছে। কেন গেল? একটি নির্বাচিত সরকারের সময় দায়িত্ব নেবার পরপরই সেই জায়গাটিতে কেন গেল? মূল্যস্ফীতি কেউ উস্কানি কোথায় দিল? এই যে নগদ টাকার প্রবাহ, উনি যেটি বলেছেন যে গার্মেন্টসের কোনো আন্দোলনের খবর শুনতে পাইনি, শোনা তো যাবে না,
কারণ আপনি রাষ্ট্রের টাকা চাহিবা মাত্র দিয়ে দিতে বাধ্য থাকিব, বাহককে দিয়ে দিতে বাধ্য থাকিব, এরকম একটি ঘটনা ঘটেছে। রাষ্ট্রের প্রায় ২৫০০ কোটি টাকা আপনি গার্মেন্টস মালিকদেরকে দিয়ে দিলেন, এবং সেটি কোন খাতে যাবে, কিভাবে যাবে, অতীতেও যে সরকার আন্দোলনের মুখে বিদায় হয়েছে তাদেরকেও এরকম খুব পপুলিস্ট কতগুলো সিদ্ধান্ত আমরা নিতে দেখেছি। এই সরকারও কি সেই পপুলিস্ট সিদ্ধান্তের পথেই হাঁটছে? যে সরকারের যেখানে অর্থনৈতিক সংকট একটি প্রকট অবস্থার মধ্যে এই সরকার দায়িত্ব নিয়েছে, আমি বলবো যে একটি ভঙ্গুর চুরমার করে দেওয়া অর্থনীতি, যেটি এই সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ, সেই জায়গাতে যেটি প্রাগমেটিক হওয়ার দরকার ছিল, তার চেয়ে আমার কাছে মনে হয়েছে যে সরকার কতগুলো সিদ্ধান্ত বা যেগুলো বাস্তবায়ন করেছে অবশ্যই সাধুবাদযোগ্য, কিন্তু এই জায়গার পরিবর্তে ওই জায়গাগুলোতে বেশি অ্যাটেনশন দিলে হয়তো দেশের জনগণ আরও বেশি উপকৃত হতো। এখন যেগুলো সেগুলো শিরোনামের মতো। আবার আমরা দেখছি যে আপনি এরই মধ্যে বিগত সরকারের সময় বা অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমরা যেটি বলেছি সিটি অফ আন্দোলন বা ঢাকা ছিল আন্দোলনের নগরী, সেই জায়গা থেকে সরে গিয়ে এখন সারা দেশে কিন্তু আইনশৃঙ্খলা পরিস্থিতির যে কঠিন অবনতি হচ্ছে। আপনি দেখবেন যে ঘটনাগুলো হচ্ছে, ধর্ষণের কথা যদি বলেন, আপনি খুন খারাপির কথা বলেন, পরপর আমি দেখলাম খুলনাতেই ২ জন বিএনপি কর্মীকে গুলি করে হত্যা করে ফেললো। তার মানে কি এই সরকারের দলের লোকদেরকে হত্যা করছে? এর মানে কি এই সরকারকে অস্থিতিশীল কেউ কেউ করতে চায় কোনো কোনো পক্ষ? সেই জায়গাটি সরকার যাতে যে লক্ষ্য নিয়ে দায়িত্ব নিয়েছে সেখানটাতে চপেটাঘাত বা সেখানটাকে বাধা তৈরি করতে চায়। শহীদ মিনারে সম্ভবত একজন কন্টেন্ট ক্রিয়েটারকেও এরকম, এই যে শহীদ মিনার শুধু নয়, আমি সারা বাংলাদেশের কথা বলছি, আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা আপনি যদি এটিকে বলেন, যে সেখানটাতে আমরা যদি বলি যে পুলিশের প্রতি, যেটি মামুন ভাই বলেছে যে পুলিশের প্রতি, পুলিশের মধ্যে আস্থা ফিরে এসছে, পুলিশের পোশাক পরিবর্তন করেছে, যেটি আমরা দেখলাম বিভিন্ন মাধ্যমে যে পুলিশ সেটিকেও স্বাভাবিকভাবে নিতে পারছে না। এই পোশাক পরিবর্তন বা নাম পরিবর্তন, অতীতে আমরা যেটা দেখেছি, যেটা আমাদের বর্ডার গার্ড ছিল তাদেরকে বিডিআরকে বিজিবি করে একটি নতুন আবরণ দেওয়ার চেষ্টা করেছে। আবার এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় পোশাক পরিবর্তন করে তাদের মনোবল কি ফিরে এসছে? ফিরে আসেনি। উনি যেটি বলছিলেন যে আমলাতন্ত্র নির্ভরতা, এখনও কি অন্তর্বর্তীকালীন সরকার দাবার পর আমরা ওই অন্তর্বর্তীকালীন সরকারকেই বলেছি আমলা নির্ভর সরকার, কিন্তু একটি নির্বাচিত সরকার এসছে, তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার, সেই সরকার কি আমলাতন্ত্র নির্ভরতা থেকে বেরিয়ে আসতে পেরেছে? এখনও পেরেছে বলে আমার কাছে অন্ততপক্ষে দৃশ্যমান নয়। সেই জায়গাগুলোতে অ্যাটেনশন দেওয়ার দরকার ছিল। আমলাতন্ত্রে পরিবর্তন মানে কি শুধু দলীয় আস্থাভাজন বা দলীয় চিন্তা চেতনায় যারা বিশ্বাসী তাদেরকেই নিয়ে আসা, নাকি যারা আমলাতন্ত্রে সঠিকভাবে কাজ করতে পারবে সেই লোকগুলোকে বেছে নিয়ে আসা? এটি একটি জায়গায় আমি আপনাকে বললাম। আরেকটি জায়গা হলো এই সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো কর্মসংস্থান এবং বিনিয়োগ। আজকে দেখবেন যে ওয়ার্ল্ড ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট 3 দিনের সফর শেষে বাংলাদেশ থেকে যাবার আগে একটি বক্তব্য দিয়েছেন। সেখানে বলা হয়েছে গত 10 বছরে 1,40,00,000 তরুণ চাকরি বাজারে প্রবেশ করেছে, তার মধ্যে সম্ভবত 87 লাখ তরুণ তরুণী বাজারে প্রবেশ করেছে। প্রায় অর্ধেক তরুণ তরুণী শিক্ষিত যারা কর্মবাজারে প্রবেশ করেছে তারা বেকার রয়েছে। এটিতে আরও উনুনে ঘি ঢেলেছে হলো বিশেষ করে যারা নারী, বিশেষ করে মহিলা কর্মী যারা কর্মবাজারে প্রবেশ করেছে তাদের ক্ষেত্রে। তো এই জায়গাটাতে যদি কর্মসংস্থানের ক্ষেত্রে যদি দৃশ্যমান কোনো কাজ করতে আমরা দেখতাম বা হয়েছে যদি আমরা দেখতাম, আপনি সেটির পরিবর্তে আমরা কি দেখলাম? নিশ্চয়ই এটি ওনার নির্বাচনী ইশতেহার, বিএনপি নির্বাচনী ইশতেহার। সেটি হলো কি? সেটি হলো যে আপনার ফ্যামিলি কার্ড দেয়া। ফ্যামিলি কার্ড আপনি দিয়ে তাদেরকে কি স্বনির্ভর করতে পারবেন? 2,500 টাকা ফ্যামিলি কার্ড আপনি একটি পরিবারকে দিচ্ছেন। আমার মনে হয় এই সরকার নির্বাচনী ইশতেহার পালন করেছে, সেটি শুরুতেই করেছে, প্রতিশ্রুতি পূরণ হয়েছে। এখনই এই সরকারের দরকার হচ্ছে এটি বাস্তবসম্মত উদ্যোগ নেওয়া। যাদেরকে 2,500 টাকা করে দিচ্ছেন, সেটি 2,500 টাকার পরিবর্তে তাদেরকে কর্মমুখী করার জন্য, তাদেরকে প্রশিক্ষিত করে তাদের হাতে কাজ তুলে দেওয়ার জন্য, যাতে সরকারের হাতে করুণার হাত না পাতে তাদের হাত দুটো যাতে কর্মের হাতে পরিণত হয়, সেই দিকে ধাবিত করা, সেই উদ্যোগটি নেওয়া। আরেকটি হলো আপনি দেখবেন যে ইরান
ইরানের উপরে যে ইরাকের উপরে যে হামলা চলছে এখন, সারা বিশ্ব অস্থির হয়ে আছে। বাংলাদেশের অর্থনীতি আমি যেটি বলছিলাম যে একটি ভঙ্গুর অর্থনীতি, ব্যবসা বাণিজ্য বিনিয়োগ সব দিক থেকে, সেখানটাতে এই যুদ্ধ বাংলাদেশকে আরও অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে। বাংলাদেশের রপ্তানি বাণিজ্য বলেন, আমদানি বলেন, তাতে প্রত্যেকটি জায়গায় ব্যাঘাত সৃষ্টি হয়েছে। তো সেই প্রেক্ষিতে সেই জায়গায় বিনিয়োগকে, যেখানে ইন্টারনাল বিনিয়োগকে আমরা যেটি বলি যে অভ্যন্তরীণ বিনিয়োগ, সেই জায়গাগুলোতে যদি স্পষ্ট করতো যে এই জায়গাগুলোতে বিনিয়োগের ব্যবস্থা করেছি, বন্ধ কলকারখানা যেগুলো আছে সেগুলোর একটি দুটি এক্সাম্পলারিও যদি এই সময়ের মধ্যে যদি চালু হতো, সেখানে কর্মীরা যদি আবার সারি বেঁধে যেত, তাহলে মনে করতাম যে না, ঠিক আছে, এটি বাস্তবসম্মত। আমি চাইবো যে মামুন ভাই হয়তো বলবেন, কিন্তু আমি বলবো যে এই সরকারের প্রতি মানুষের 17 বছরে যে সরকারের প্রতি দীর্ঘ অনীহা বা বিতৃষ্ণা থেকে সেই সরকারকে বিদায় করেছে, এই সরকারের কাছে কিন্তু মানুষের প্রত্যাশা অনেক বেশি। প্রত্যাশা যখন বেশি, সেটি যখন না পাবে, হতাশা কিন্তু ছড়াতে সময় লাগবে না। সেই জায়গাতে সরকার অ্যাটেনশন দেবে, সেটি আমি আশা করছি। আরেকটি বিষয় আমি জানতে চাই সুলতান মাহমুদ, আমরা বিরতি পরে এসে উত্তরটা চাইব, প্রশ্নটা বলে রাখি। আপনি অর্থনৈতিক জায়গাতে অনেক দিন ধরে কাজ করছেন। আমি একদম স্পেসিফিকভাবে বলতে চাই যে কথাটা আমি শুরুতে বললাম যে এগুলো তো লিকুইড মানি, আপনি একদম ক্যাশ টাকা দিচ্ছেন। এই ক্যাশ টাকার ধাক্কা আপনি এটাকে ধাক্কা সামলানোটা, এটা কি একটা সমস্যা কিনা? অবশ্যই হ্যাঁ, এটা আমি নাও জানতে পারি, আমি প্রশ্ন তুলতে পারি, কিন্তু দেখা গেল যে আমার প্রশ্নটাও অবান্তর হতে পারে যে না, এটা কোনো সমস্যা না। সেই ব্যাখ্যাটা যে এই ক্যাশ টাকা দিয়ে আপনি 2500 টাকা দেন, কোনো ব্যাপার না মানুষকে দেওয়ার, কিন্তু আমরা কিন্তু অনেক আগের থেকে জানি যে আপনি যদি ভিক্ষুককে সম্প্রদানকারকে ভিক্ষা দিতেই থাকেন, তার কর্মক্ষমতা নষ্ট হয়ে যায়। এইটা সমাজ কল্যাণের একটা থিওরি। যারা আমাদের ডক্টর আব্দুল্লাহ আল মামুন শিক্ষক, তিনিও জানবেন এই থিওরি, যে ফ্রি টাকাটা দিলে তার কর্মক্ষমতা নষ্ট হয়ে যায়। আপনি আমাকে বলবেন যে বাংলাদেশের এখনকার রিজার্ভের কি অবস্থা? এই যে টাকাটির কথা বললেন, আমি বলতে চাইছিলাম কিন্তু আপনি বলে দিলেন, এই টাকাটা নেয়ার পরে কি পরিস্থিতি হলো। এবং ডক্টর আব্দুল্লাহ আল মামুন, আপনার কাছেও জানতে চাইবো যে এই শুল্কমুক্ত গাড়ি ও সরকারি প্লট না নেওয়ার নীতি গ্রহণ, এটা একটা চমৎকার উদাহরণ। এটি কি আসলে চালু থাকবে কিনা? সরকার এই জায়গাতে কতটা দৃঢ়তা দেখাতে পারবেন? এছাড়া প্রশাসনিক গতিসঞ্চার ও আইন শৃঙ্খলার কার্যক্রম কি আপনার কাছে মনে হয় যে যথেষ্ট গতিসঞ্চার হয়েছে এবং যথেষ্ট উন্নয়ন ঘটেছে আইন শৃঙ্খলা কার্যক্রমে? দর্শক, আমরা 1 মিনিট পরে ফিরছি, আমাদের সঙ্গেই থাকুন। আবারও স্বাগত ইস্পাহানি মির্জাপুর জিরাওয়ারে। সুলতান মাহমুদ, আপনি যে কথাগুলো বলছিলাম যে এই লিকুইড মানির এটা কি আসলে সমস্যা কিনা, 1 নাম্বার সমস্যা হলে কী রকমের সমস্যা, আর আসলেই কি টাকা দিয়ে কর্মক্ষম করা যাবে কিনা? আপনি একদিকে কোনো কারণ ব্যতীত টাকা দিচ্ছেন, ঋণ মওকুফ করছেন, এইটার ফলাফল কি পাবো? আপনার প্রশ্নের আগে আমি ডক্টর আব্দুল্লাহ আল মামুনের কাছ থেকে জবাব চাই যে আপনার কি মনে হয় প্রশাসনিক গতিসঞ্চার যথেষ্ট এবং আইন শৃঙ্খলা কার্যক্রম উন্নয়ন ঘটেছে? এটা তো একটা আপেক্ষিক প্রশ্ন, অবশ্যই একটা প্রশ্ন কিনা, কিন্তু আমি বাস্তবিক অর্থে যে কথাটা আমরা একটু আলোচনাটা অন্যদিকে চলে যেতে, আমলা নির্ভরতা তো এই স্বল্প সময়ের অ্যানালিসিসে বলছি আমি, কমেছে। বরং যেটা আমি বলার চেষ্টা করলাম যে মন্ত্রীরা যে এক্সিকিউটিভ রেসপন্সিবিলিটি, মোর পলিসি রেসপন্সিবিলিটি হওয়ার কথা, এবং মন্ত্রীদের সময় কম দেওয়া, রাজনীতিতে বেশি থাকা, না অন্যখানে সময় নষ্ট করা, এটা আপনাকে অ্যাপ্রিসিয়েট করতে হবে। যেটা এই যে একটা তো কালচারের পরিবর্তনের তো সিস্টেম আছে, একটা প্রসেস, এটা তো একদিনে হবে না, কিন্তু এটাকে অ্যাপ্রিসিয়েট করতে হবে। এটা কেন জোর দিচ্ছি আমি, যখন এটাকে আপনি অ্যাপ্রিসিয়েট করছেন, তার মানে মন্ত্রীরা থাকছে, নিজেরা এনগেজ হচ্ছে, 9টা 5টা অফিস করছে, এখানে ওখানে যাচ্ছে, তার মানে কি আপনার নির্ভরতা কমানোর যে প্রক্রিয়া সেটা কিন্তু শুরু হয়েছে। একটা কথা যেটা সুলতান ভাই বললো যে এই নির্ভরতার ক্ষেত্রে পরিবর্তনটা হয়েছে কিনা, 2-1টা পরিবর্তন হলে মোটা দাগে পরিবর্তন হয়নি। আমার যতটুকু জানা মতে এটা পরিবর্তন আসলে হয়তো আমরা ঈদের পরপরই দেখবো যে একটা বড় ধরনের
পরিবর্তন, পার্টিকুলারলি সচিব লেভেলে বা সচিব পদমর্যাদা লেভেলে এই পরিবর্তনটা দেখতে পারবেন। এখন আপনি বলতে পারেন যে আগের প্রস্তুতি ছিল কিনা, এখন প্রস্তুতির ওই প্রশ্নে না গিয়ে যে প্রস্তুতিটা নিয়ে করার চেষ্টা করছে, সম্ভবত সরকার সময়টা নিচ্ছে এজন্য যেন ইফেক্টিভলি এই ম্যাচিংটা, কিছু কিছু সচিব কিন্তু চেঞ্জ হয়েছেও। সো এইটা আমি দেখতে পাচ্ছি একজন অবজারভার হিসেবে যে আসলে আমলাতন্ত্রের থেকে ডিপেন্ডেন্সি কমিয়ে পলিসি এবং ইমপ্লিমেন্টেশনে অর্থাৎ এক্সিকিউশনে মন্ত্রীদের ইনভলভমেন্টটা কিন্তু আসলে বেড়েছে। আরেকটা হচ্ছে যে একটা ধাক্কা কিন্তু আমলাতন্ত্র খেয়েছে, সেটা যেমন অফিস করা বা কাজের যখন অনেকগুলো অ্যাসাইনমেন্টে ইনভলভ হচ্ছে, তো এখন আপনি গতিশীলতার জিনিসটা আপেক্ষিক। এখন আপনি এই পরিবর্তনগুলোকে কীভাবে দেখবেন? যদি পজিটিভলি দেখেন তাহলে প্রক্রিয়াটা শুরু হয়েছে, আর 30 দিন তো এখনই আপনি এটা শেষ না বলে বরং আমরা বলি যে অ্যাপ্রিসিয়েট করি যেটা পজিটিভ পরিবর্তন এসছে এবং সেটা থাকবে, হয়তো বা গ্র্যাজুয়ালি তখন এই আমলাতন্ত্রের এই নির্ভরশীলতাটা কমবে, আরও ইফেক্টিভ আমরা গভর্নমেন্ট দেখতে পারবো। সুলতান ভাই যে জিনিসটা বললো যে এই পপুলার ডিসিশন ইন টার্মস অফ পপুলিস্ট ডিসিশন বা পপুলার যেটাই বলি আমি, যে ডিসিশনটা যে টাকা আমরা দিচ্ছি ইনফ্লেশনে, আমি উনি তো অর্থনীতি নিয়ে কাজ করেন, ওনাকে প্রশ্নটা করেই যায় যে এরকম সিচুয়েশনে হ্যাঁ আমাদের আপনি তহবিল নিয়ে প্রশ্ন রাখতে পারেন যে আমাদের ক্যাপাসিটি আছে কিনা, বাট সারা পৃথিবীতে আপনি এই ধরনের যখন সিচুয়েশন তৈরি হয় বা ইনফ্লেশন গ্রো করে, তখন যারা নিম্ন শ্রেণীর মানুষ থাকে, নিম্ন শ্রেণী শব্দটা বলা যায় দুঃখিত, যারা অর্থনৈতিকভাবে নিম্ন আয়ের মানুষ থাকে তাদেরকে অনেক সময় এই সাবসিডিটা দেয়া হয়। এখন 37,000 পরিবার ফ্যামিলি কার্ড দিয়েছে, এটা একটা পাইলট প্রকল্প, কিন্তু আপনি যখন কৃষি ঋণ মকুব করছেন, অবশ্যই 15,700 কোটি টাকা কম টাকা না, কিন্তু আপনি কার ঘাট থেকে এই বোঝাটা কমাচ্ছেন? তার যে দৈনন্দিন জীবন, তার যে মানবতর জীবন, তার যে ফুড, তার যে লাইভলিহুড টোটাল, সেটা তো আপনি কন্ট্রিবিউট করছেন। এখন যে মেকানিজমটা আসতে হবে যে ইনফ্লেশন কন্ট্রোল আপনি কীভাবে করবেন, সেটার জন্য আমি মনে করি সেই প্রক্রিয়াগুলো এখন দৃশ্যমান না। এটা কেন দৃশ্যমান না? এই যে যে কাজগুলো এখন গভর্নমেন্ট করছে, যে নিম্ন আয়ের মানুষদেরকে, পুরো প্রক্রিয়াটায় আপনি নিম্ন আয়ের মানুষদেরকে সাপোর্ট করার একটা চিন্তাভাবনা দেখছেন সরকারের, এবং এটা যে সব সময়ই ম্যানিফেস্টোর মধ্যে আছে তাও কিন্তু না। যেমন আমাদের যে সিটি কর্পোরেশনগুলোর যারা পরিচ্ছন্নতা কর্মী তাদেরকে যে বোনাস দেওয়া হয়েছে, সেটা কিন্তু আপনার ওই পরিকল্পনায় নাই, কিন্তু উদ্দেশ্য একটাই যে এদেরকে জীবন ধারণটা একটু সহজ করে দেয়। ফ্যামিলি কার্ডের কথা যেটা বলছে ভাই, যে এটা এন্টারপ্রেনার হতে পারবে কিনা, আমি এক্স্যাক্টলি অবজেক্টিভটা মনে নেই, বাট ওয়ান অফ দি অবজেক্টিভস যে একজন মহিলা, আমার কাছে তো আপনার কাছে 2,500 টাকা কিছু না, বাট আমি মনে করি 4 কোটি পরিবারের মধ্যে 2 কোটি পরিবারের কাছে 2,500 টাকা অনেক টাকা, এবং এটা যদি দেওয়া যায় সেই মেকানিজমটা ডেভেলপ করতে হবে, যেটা সুলতান ভাই বলছে যে এটা সাস্টেইনেবল করার জন্য আমার ফান্ডটা, যেমন একটা ছোট্ট উদাহরণ দিই, আমি বলছি না যে এই টাকা দিয়ে সব হচ্ছে, যে একটা আপদকালীন বাজেট আমাদের বাজেটে থাকে, এটা 5-6 হাজার কোটি টাকা থাকে, আবার অব্যবহৃত অর্থ থাকে যেটা শেষে গিয়ে খরচ করি। আবার একটা গভর্নমেন্ট আসলে এটাকে ঠিক কলমানি শব্দটা বলে না, বাট নর্মালি গভর্নমেন্ট এটা আসার পরে সেই গভর্নমেন্টকে আপনি ধারাবাহিকভাবে দেখবেন, যতগুলো সরকার এসছে তাদের প্রথম দিকে একটা অর্থনৈতিক সাপোর্ট অর্থ বিভাগ এটা করে থাকে, ওই বাজেট বছরের মধ্যে অ্যাডজাস্টমেন্ট রিঅ্যাডজাস্টমেন্ট যেগুলো সম্ভব হয় সেখান থেকে, এবং সেইগুলোই কাজগুলো সরকারের অগ্রাধিকার কাজগুলোতে এই অর্থটা আসে। ফ্যামিলি কার্ডে আসি আবার, যে ফ্যামিলি কার্ডে আপনার এটা একটা এক্সপেকটেশন দেখতে হবে যে পাইলট প্রজেক্টটাতে এটা ইভ্যালুয়েট করা হচ্ছে বেসলাইন সার্ভে থেকে এন্ডলাইন সার্ভে করে, যে এই যে টাকাটা গেল এই পরিবারগুলোকে খেয়ে শেষ করে দিল না, এর মধ্যে কতটা কেস তৈরি হলো যে যারা আপনার এই টাকাটাকে কোনো না কোনো ফর্মে এটাকে রিসাইকেল অর্থাৎ আপনি রিইউজ করতে পারছে কিনা বা কোনোখানে কাজে লাগছে কিনা। যেহেতু নাম্বারটা 37,000 এই মুহূর্তে পাইলট প্রকল্পের, হয়তো সেখান থেকে খুব বেশি এই ধরনের এক্সাম্পল তৈরি হবে না, বাট আই ডোন্ট হ্যাভ এনি ডাউট যে সেই এক্সাম্পলগুলো তৈরি হবে। কারণ দেখেন, আপনি প্রতি মাসে বলছেন যে 2,500 টাকা কিছু না, এনজিও থেকে কত টাকা লোন নেয়? আমাদের এখানে অনেক এনজিও সাকসেস স্টোরি আছেন যে মহিলারা ছোট ছোট শিল্প, কুটির শিল্প করে বা ছোট ছোট উদ্যোগ নিয়ে ফ্যামিলিকে সাপোর্ট করছে। তা আমরা কেন ধরে নিচ্ছি যে এই টাকাটা সব খেয়ে ফেলবে? কারণ এনজিওর ঋণ যদি এমন হয় যে এনজিও 20,000 টাকা নিচ্ছে এবং এই টাকা তাকে ফেরত দিতে হচ্ছে, এখন সে যদি 2,500 টাকা করে পায়, এই টাকাটা যদি সেভিংস কিছুটা সে করতে পারে, তাহলে হোয়াই নট যে সেই জায়গায় সে একটা এন্টারপ্রেনার হিসেবে অথবা ডেভেলপ করতে। পার্সেন্টেজটা কতটা হবে সুলতান ভাই মাথা জাগাচ্ছে, তার কেস কতটা হবে এই মুহূর্তে এটা ডিফিকাল্ট, বাট এটা যে হবে এটা নিয়ে আমার কোনো ডাউট নাই। আইনশৃঙ্খলাটা আমি নিজেও বলছি, আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হলে ভালো হতো, কিন্তু মনে রাখতে হবে যে যদি ভঙ্গুর কোনো কিছু উপহার দিয়ে যায় এই সরকার, গত সরকারের অর্থনীতির বাইরে এই সরকার একেবারে আপন মনে, সেটা হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি। এবং সেটা অবশ্যই আমি যেটা বললাম যে এটাও রিলেটিভ কোয়েশ্চেন একটা, যে কতটুকু ভালো হবে না হবে, কিন্তু এতটুকু কিন্তু ঠিক যে হ্যাঁ আমরা আমি এটা আইন সালিসি কেন্দ্রের একটা ডেটা দেখলাম যে 27% বেড়েছে রেপের ঘটনা। এটা কি 1 মাসে বেড়েছে?
আপনি ওই ডাটাটাকে নিয়ে সেখানে জুড়ে দিলে তো হবে না যে আইন শৃঙ্খলা পরিস্থিতি। হ্যাঁ, ওই কেসটা সুলতান ভাই যেটা বললো সেটা আশঙ্কাজনক যে আপনি খুন। আরেকটা যে আমি বলে শেষ করি সেটা হচ্ছে যে আপনি এই যে কর্মসংস্থান বা বিনিয়োগ, এটাও একটা প্রসেস। আপনি যে কয়দিন আপনি দেখেছেন কিনা যেটা জানি না, যে একটা সেল গঠন করা হয়েছে যে আমাদের ইপিজেড, আমাদের বিসিক এলাকা, হাইটেক পার্ক, এটাকে একটা ইন্ডাস্ট্রিয়াল বলা হচ্ছে ইকোসিস্টেম ডেভেলপ করা। এবং অলরেডি আমি জানি এটা যে অর্থ উপদেষ্টা, অর্থমন্ত্রী বা যারা এটার সঙ্গে জড়িত তারা বিসিকের কোন কোন এলাকায় ব্যবহার হচ্ছে না অলরেডি এই রিপোর্টগুলো নেওয়া হচ্ছে, ফিজিক্যাল ভিজিট হচ্ছে। সময়টা তো 30 দিন। এই যে উদ্যোগটা, আমি বলছি না যে হয়ে গেছে, বাট উদ্যোগটা কিন্তু ওখানে আছে কর্মসংস্থান বৃদ্ধির, যে আপনি এই জায়গাগুলোতে কীভাবে ইউজ করা যায়। ওই সময় দিলে হয়তোবা সুলতান মাহমুদ এই ভিজিবিলিটিটা আরো বাড়বে তখন। সুলতান মাহমুদ, আমি ওনাকে ওনার প্রশ্নের উত্তর দিচ্ছি না, বা উনি যেটি বলেছেন সেটিকে অন্যভাবে নিচ্ছি না। উনি বলছেন যে সময়টা স্বল্প। আমরা এই 28 দিন নিয়েই, তারেক রহমানের সরকারের 28 দিন নিয়েই কথা বলছি। এই 28 দিনের সফলতার অনেক 28টি বর্ণনা দিয়েছেন একজন প্রধানমন্ত্রী, একজন উপদেষ্টা। কিন্তু এরই মধ্যে কতগুলো বিতর্ক কিন্তু তৈরি হয়েছে এই 28 দিনের মধ্যেই। যেমন আপনি যদি বলেন সংস্কার পরিষদ গঠন সহ গণভোটের যে রায়, সেটিকে মানতে সরকারের মধ্যে একটি অনীহা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সেই জায়গাটাতে কিন্তু একটি মতদ্বৈততা বা রাজনৈতিক একটি পরিবেশ উত্তপ্ত হওয়ার ইতিমধ্যেই 11 দলীয় জোট তারা কর্মসূচি দেওয়ার মতো এবং একটি অবস্থায় তারা তৈরি হয়েছে। আপনি একরকম কেমন যেন হচ্ছে, এটি এলোমেলো হচ্ছে। আপনি একদিকে গণতান্ত্রিক সরকারে আপনি ফিরেছেন, দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছেই আমি বলবো, কিন্তু সেই অবস্থায় আপনি যত দ্রুত পারেন বিগত সময়ে বা অন্তর্বর্তীকালীন সরকারের সময় সব স্থানীয় সরকারের যারা প্রতিনিধি ছিল সেই বা ইলেক্টেড বডি ছিল সেগুলোকে অ্যাবলিশ করে দিয়েছে। তো সেই জায়গাগুলোতে আপনি কত দ্রুত নির্বাচন দেবেন সেই জায়গায় এমফাসাইজ না দিয়ে আপনি একেবারে স্থানীয় সরকারের একেবারে সিটি কর্পোরেশন থেকে শুরু করে সব জায়গায় আপনি এখন প্রশাসক নিয়োগ দিচ্ছেন। স্থানীয় সরকার মন্ত্রী বলছেন দ্রুতই দেয়া হবে। দ্রুতই যদি আপনি নির্বাচন দেন তাহলে এতদিন তো চলছিল, তো সেই জায়গাটাতে আপনি না দিয়ে এখন সেখানটাতে আপনি দলীয় কর্মীদেরকে বিভিন্ন জায়গায় আপনি পুনর্বাসনের মতো একটি জায়গা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আপনি যদি বলেন যে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কতগুলো প্রতিষ্ঠান আছে, যেমন দুদকের কথা বলেন, আপনি যদি বাংলাদেশ ব্যাংকের কথা বলেন, আপনি ইউজিসির কথা বলেন, এই জায়গাগুলোতে আপনি চটজলদি যাদেরকে যেভাবে নিয়োগগুলো হচ্ছে সেগুলো কিন্তু বিতর্ক তৈরি হচ্ছে সেগুলোকে নিয়ে। এই সরকার এই জায়গাগুলো কেন আনছে? তারেক রহমান সরকারের প্রতি মানুষের প্রত্যাশা মানে সীমাহীন প্রত্যাশা। যেখানটাতে আমি একটু আগেই যেটি বলছিলাম, যেখানে প্রত্যাশা অনেক বেশি সেখানে হতাশাও কিন্তু খুব দ্রুত নেমে আসে। তো তারেক রহমানের সরকারের যারা আছেন তারা এই বিষয়গুলোতে কেন অ্যাটেনশন দিচ্ছে না? যেমন আপনি যেটি বলছিলেন যে বিনিয়োগ পরিস্থিতি বা লিকুইড মানির কথা বলছিলেন, তারল্য পরিস্থিতি বাংলাদেশের অর্থনীতিতে কোন জায়গায় এসে নেমেছে সেটাকে অন্তর্বর্তীকালীন সরকারের, আমি একেবারেই যদি নাম ধরে বলি, প্রফেসর ইউনূসের কথার পাশাপাশি ডক্টর সালেউদ্দিন আহমেদ বা বিগত যিনি গভর্নর ছিলেন, তারা কিন্তু অনেক চেষ্টা করে সেই রক্তক্ষরণটা, যে অর্থনীতিতে যে রক্তক্ষরণ অব্যাহত ছিল সেটিকে বন্ধ করে রেখে গেছে। সেই জায়গা থেকে এখন এই যে আপনি তারল্যের যে সরকারের যে চাহিদা সেইখানটাতে অর্থ সরবরাহ করতে গিয়ে আপনাকে কোথায় করতে লাগবে? আপনি দেখেন আপনার বাজেটে, চলতি অর্থ বছরের যে বাজেট, সেই বাজেট থেকে আপনি রাজস্ব আহরণ একেবারে ব্যাপকভাবে ধস নেমেছে। সেই রাজস্ব আহরণের জায়গায় প্রায় বলা হচ্ছে 1 লাখ কোটি টাকার মতো ঘাটতি হবে। এমনতর অবস্থা সেখানে আন্তর্জাতিক বাণিজ্য আমরা হোঁচট খাচ্ছি, রপ্তানি বাণিজ্য হোঁচট খাচ্ছি। এমনতর পরিস্থিতিতে আপনি যখন এই তারল্যের সরকারকে সহায়তা দিতে চাইবেন তখন কি হবে? তখন ব্যাংক ব্যবস্থায় যে লিকুইডিটি আছে, এমনিই ব্যাংক ব্যবস্থায় লিকুইডিটি ক্রাইসিস, একটি অধিকাংশ ব্যাংকে লিকুইডিটি ক্রাইসিস রয়েছে, হাতে গোনা কিছু ব্যাংক বাদে। তো সেখান থেকে সরকারের কোথায় সঞ্চয়পত্র থেকে টাকা নেবে, সরকার কোথায় ব্যাংক ব্যবস্থা থেকে টাকা নেবে? তাহলে কি হবে? বিনিয়োগ এবং যেটি কর্মসংস্থান সেই জায়গায় হোঁচট খাবে। আর
রিজার্ভের কথা আপনি বলছেন, এই মুহূর্তে বলা হচ্ছে যে কেন্দ্রীয় ব্যাংকের হিসেবে 34.29 বিলিয়ন ডলারের রিজার্ভ আছে, যেটি এই ক্রেডিটটি বিগত সরকারের সময়ের। এবং যদি আইএমএফের হিসাবে বলেন সেখানটাতে 29.56 বিলিয়ন ডলার, সেখানটাতে রিজার্ভের কথা বলা হচ্ছে। রিজার্ভটা সন্তোষজনক কেন বলা হয়? আমার 3 মাসের আমদানি ব্যয় আমি মেটাতে পারবো কিনা, এটি পারলেই আমি রিজার্ভ একটি ভালো জায়গায় আছে। এখন রিজার্ভ কোথায়, কী কারণে আছে? রেমিটেন্সের যে ফ্লো ছিল, আপনি দেখবেন যে এই যুদ্ধের কারণে রেমিটেন্স ফ্লো কিন্তু অনেক বড় ধরনের আঘাত আসবে রেমিটেন্স ফ্লোতে। আমার যদি ইম্পোর্ট না হয়, আমি যদি এলসি খুলতে না পারি, আমি যদি আমার র ম্যাটেরিয়াল এবং ক্যাপিটাল মেশিনারি আমি যদি ইম্পোর্ট না করতে পারি, তাহলে আপনার রিজার্ভের ব্যবহার হবে না। রিজার্ভের ব্যবহার না হলে তার প্রভাবটা কোথায় পড়বে? আপনি এক্সপোর্ট করতে পারবেন না, অর্থাৎ এক্সপোর্ট আর্নিংয়েও আপনাকে ধস নামবে। তো শুধুমাত্র রিজার্ভ, আপনি বাজার ব্যবস্থা থেকে টাকা কিনে বাজারের মূল্যস্ফীতি বা আপনার সংকোচনমূলক যে মুদ্রানীতি আমাদের এখনও বহাল রয়েছে, তার আলোকে বাজারকে যাতে তেতে না ওঠে বা মূল্যস্ফীতি বেড়ে না যায়, সেই জন্য বাজার থেকে আপনি ডলার কিনে এই রিজার্ভের জায়গাটাকে আপনি শক্তপোক্ত করছেন। তার বার্তাটা কি? আপনার অর্থনীতি, যেটি মামুন ভাই বলছিলেন যে সেটি পরিকল্পনায় আছে, আমি মনে করি নিশ্চয়ই পরিকল্পনা আছে। উনি যে কমিটির কথা বলছেন সেই কমিটিও হয়তো আছে। আমি যেটি বলি যে এই স্বল্প মেয়াদের যে জায়গাগুলোতে আমরা 28টি, আমি অনেক বেশি, 28টি না, এখন তারেক রহমান সরকারের 180 দিনের কর্মসূচি ঘোষণা করেছে, যেটি বেগম জিয়া 100 দিনের কর্মসূচি করতেন, সেখানটাতে আরও 80 দিন বাড়িয়ে করুন। তাহলে কি আমরা 180 দিন পরে 180টি সাফল্যের গল্প শুনবো? 180টি সাফল্যের দরকার নাই, আপনি 8টি বড় সাফল্য নিয়ে আসেন, যে 8টি বড় সাফল্য 800 সাফল্যের জয়গান গাইবে। আমরা সেই জায়গায় যেতে চাই। আমরা একটু অন্য ইস্যুতে যেতে চাই, পলিটিক্যাল ইস্যুতে, এই গভর্নমেন্টের পলিটিক্যাল ইস্যুতে। আমরা বিরতিতে যাব, বিরতিতে যাওয়ার আগে প্রশ্ন করে যাই। এই প্রশ্নটি আমি অনেককেই রেখেছি। প্রশ্নটি কিন্তু খুব প্রশ্ন না, আসলে এটা একটা প্রেক্ষাপট, যে আপনি যদি ভোটের প্রেক্ষাপট দেখেন, নোট অফ ডিসেন্ট সহ যা যা বলেছিল সব কিছুতে নির্বাচনী ইশতেহারে মানুষ বিএনপিকে সমর্থন দিয়েছে, নিরঙ্কুশভাবে সমর্থন দিয়েছে। কাজেই বিএনপির এই জুলাই সনদ মানলেও কিছু যায় আসে না, না মানলেও কিছু যায় আসে না, এটি একটি। এবং আরেকটি হলো যে ভোটে জনগণ পুরোপুরি হায়ের উপরে দিয়েছে, অর্থাৎ বিএনপির ওই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা সব কিছু ছাপিয়ে যাবে যদি ভোট আপনি না মানেন। অর্থাৎ ভোটাররা এখানে আপনাকে টুইস্ট করে দিয়েছে, ভোটাররা টুইস্ট করেছে আপনাকে। ভোটাররা বলেছেন যে বিএনপি সরকারে যাক এবং তার নির্বাচনী ইশতেহারকে আমরা সমর্থন করি, কিন্তু গণভোটে আমরা ভোট দিয়েছি, কাজে জুলাই সনদটাও আমাদের করা উচিত। এই ভোটার টুইস্টের পালনের দায়ভার কিন্তু বিএনপির, বিরোধী দলের না, কারণ বিএনপি যেহেতু সরকার। এখানে আপনাদের দুইজনের বিশেষজ্ঞ হিসেবে আপনাদের কি পরামর্শ হতে পারে? কারণ আমরা যেটা বুঝতে পারছি, এটি নিয়ে এই সংসদে আলোচনাটি আরও উত্তপ্ত হবে। দর্শক, আমাদের সঙ্গেই থাকুন, 1 মিনিট পরে ফিরছি। আবারও স্বাগত ইস্পাহানি মির্জাপুর জিরা আওয়ারে। যে প্রশ্নটি রেখেছিলাম যে আসলে সামনে কি হতে যাচ্ছে এই জুলাই সনদ দিয়ে, আব্দুল্লাহ মামুন। না, আমি মনে করি যে জুলাই সনদ বাস্তবায়ন বিএনপি করবে, এটা আমি আশা করতে চাই। আর আপনি যেটাকে ভোটের বিষয়টা আমাকে বলেছেন, অবশ্যই এই গণভোট একটা নৈতিক জায়গায় আমি অত্যন্ত গুরুত্ব এটাকে দেই। বাট একই সাথে এই নৈতিকতার মানদণ্ডে বিএনপি বরাবরই, বিএনপির যে অবস্থান সেটা খুব চূড়ান্তভাবে নিশ্চিত করেছে যে, এবং সেটা বিএনপির যে ইশতেহার ছিল তার মধ্যেও এটা ছিল যে কিভাবে তারা সংস্কার প্রস্তাবটাকে এগিয়ে নিয়ে যেতে চায়। এবং যেমনটি আপনি বললেন যে একটা প্রশ্ন থেকে যায়, তাহলে না ভোটের প্রয়োজন ছিল কিনা, কিন্তু অবশ্যই নৈতিকতার মানদণ্ডে সেটা অনেক বড় একটা বিষয় আপনি ভাবতে পারেন, কিন্তু বিএনপির হয়তো রাজনৈতিক ভাবনা যে সেটা হচ্ছে যে আমরা আমাদের জুলাই সনদের যে আলোচনা, পুরো প্রক্রিয়ায় আমাদের অবস্থান নিশ্চিত করেছি। নোট অফ ডিসেন্ট যে জায়গায় তারা মনে করেছে যে সেটা একটা রাজনৈতিক জলদার দীর্ঘদিনের রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা রয়েছে, সেটা কোনটা বাস্তবায়ন করা এখন দরকার, কোনটা গ্র্যাজুয়ালি করা দরকার, সেদিকে তারা মনোনিবেশ করেছে। এবং একইভাবে আপনার নির্বাচনী ইশতেহারেও বিষয়গুলো সেভাবে এসছে। সো বিএনপির দিক থেকে আমি মনে করি যে বিএনপি এটা যে জায়গায় যেভাবে যে জায়গায় ছিল সেই জায়গাতে আছে। আমি বরং আরেকটা জিনিস একটু বলতে চাই যে
এবং কোনোভাবে আমি ব্যক্তিগতভাবে চাই না যে বিএনপির যে নির্বাচনী প্রতিশ্রুতি বা জুলাই সনদ কেন্দ্রিক তার থেকে বিএনপি কোনো বিমুখতা দেখাক, বিএনপি না বাস্তবায়ন, সেটি কোনোভাবে চাই না। তবে একটি জিনিস ঠিক, সেটি হচ্ছে যে এই প্রথম অধিবেশনে এবং সংবিধান সংশোধন পরিষদের যে শপথের যে বিষয়টি, সেটি নিয়ে যে উত্তেজনা আমরা দেখছি, আমি মনে করি এটা একটা প্রিমিচিউর উত্তেজনা, এবং যতটা না সংস্কার বাস্তবায়নের মানুষে এটা করা, তার চেয়ে বেশি রাজনীতিকে আমি বেশি দেখছি। আপনি যে সংবিধান সংশোধন পরিষদের যে লিগ্যাল স্ট্যান্ডিং, সেটা কি হয়েছে, গণভোট, এগুলো নিয়ে যদি আপনি বিস্তর আলোচনা করেন, তাহলে আসলে ওই জায়গাটা আপনাকে পৌঁছতে হবে। যদি আপনি আবার বিপ্লবকে এখানে না আনেন, যেটা গণ অভ্যুত্থানের একটা ডিবেট আছে, তাহলে কিন্তু আপনাকে ওই ফ্রেমওয়ার্কে থাকলে সাংবিধানিকভাবে এটা আসলেই আপনি হয়তোবা অতি উৎসাহী হয়ে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছেন, এবং 15 মাস ধরে আপনি একটা ডকুমেন্ট প্রডিউস করেছেন, একটা পর্যায়ে গিয়ে আপনি আপনার মতো করে বাস্তবায়ন প্রক্রিয়াটাকে সংবিধানে নিয়ে এসছেন, এই বাস্তবায়ন প্রক্রিয়াটাকে আপনি অধ্যাদেশের মাধ্যমে করার চেষ্টা করেছেন। কিন্তু আমি মনে করি না যে এখন পর্যন্ত এটা এই জায়গায় গেছে। দ্বিতীয় হচ্ছে যে এখন পর্যন্ত মনে হচ্ছে করছে, আমরা বলছি, বাট দুইটা জিনিস, একটা বিএনপি সংস্কার বাস্তবায়ন করবে না, এটা যেমন এই মুহূর্তে বলা মুশকিল। দুই হচ্ছে যে বিএনপি সংবিধান সংস্কার পরিষদ কোনো আলোচনা ছাড়াই এটাকে এখানেই অপমৃত্যু ঘটিয়ে দিল, সেটা আমি বিশ্বাস করি না। কারণ বারবারই বলা হচ্ছে এটা আলাপ আলোচনার মাধ্যমে যদি হয়, তখন বিএনপি শপথ নেবে এবং সংস্কার বাস্তবায়ন করবে। তৃতীয় যে বিষয়টি গুরুত্বপূর্ণ, যে হ্যাঁ, হয়তোবা কোনো ক্ষেত্রে কারো মনে হতে পারে যে বিএনপি যে সংস্কারের নোট অফ ডিসেন্ট দিয়েছে সেটি গুরুত্বপূর্ণ, অন্যগুলো গুরুত্বপূর্ণ নয়, এটাকে তখন এভাবে বলার চেষ্টা করা হচ্ছে। কিন্তু আপনি যদি পুরো সংস্কার 82টা বোধহয় প্রস্তাব, যদি আমি ভুল না বলে থাকি, 80টা, সেই 80টা প্রস্তাবকে যদি আপনি দেখেন, এর মধ্যে ধরে নিলাম যে 13টা কথার কথা যে বিএনপির মতো করে হলো, বাকিগুলো নিয়ে আমরা কেন কথা বলছি না? আবার আরও একটা জিনিস বলতে পারি যে ওইটাই তো মূল, বা ওটা তো সবগুলো মূল না, ওখানেকার মধ্যেও কিছু পরিবর্তন, আপনি টেনিউর বলেন, আপনি আর্টিকেল 70 বলেন, আপনি বলতে পারেন যে আপার হাউস পিআরে গেলে একরকম হতো, বা সিলেক্টিভ গেলে, আপনার প্রপোর্শনালিটি গেলে আর একরকম হবে, কিন্তু এটা তো পরিবর্তন, এটা তো একটা প্রক্রিয়া, এটা তো একটা মানসিকতা। সেটা না বলে আমরা যে ন্যারেটিভটা দাঁড় করানোর চেষ্টা করা, যেটাকে আমি প্রিমেচিউর বলছি, সেটি হচ্ছে যে এটি বোধহয় এই 13টা ছাড়া বাকি যে ধরেন যে আপনার 77, এটা 67, এটার কোনো মূল্য নেই। বরং আমি যেটা বলে শেষ করতে চাই, যেটা হওয়া উচিত হয়তো কেবল 1 মাস, আমি যেটা দেখতে চাইবো যে খুব দ্রুতই যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে এটার, তারা খুব দ্রুতই অন্তত কিছু কিছু জায়গায়, যেমন আমরা দেখছি 28 দিনে 28টা বা 30 দিনে 30টার কথা বলছি, কোনো জায়গায় বাস্তবায়ন প্রক্রিয়াটা শুরু হলে আমার ধারণা সাধারণ মানুষেরও কনফিডেন্সের জায়গাটা বিএনপি আসবে। একইভাবে বিরোধী দল এটাকে, যেটা আমি বলছি যে প্রিএমটিভ একটা অ্যাকশন, সেটার ক্ষেত্রে হয়তো বা তাদের রাজনৈতিক যে এটা এজেন্ডা, সেটা হয়তো আরও ক্লিয়ার হবে। সুলতান মাহমুদ, এই জুলাই সনদ, এই আলোচনায় আপনার কি মনে হয়? যে না, দেখেন, জুলাই সনদ কেন হয়েছে, সব দল মিলে জুলাই সনদ করেছে, এবং আমার কাছে, আমার খুব, যদি ভুল না বলে থাকি, বিএনপি কিন্তু এই জুলাই সনদ যখন চূড়ান্ত হলো, ঘোষণা করা হলো, তখন থেকেই কিন্তু বিএনপির অবস্থানটা স্পষ্ট ছিল, যে বিএনপি বলেছে আমরা যে জুলাই সনদে স্বাক্ষর করেছি সেখানটাতে যে বিষয়গুলো ছিল, আমরা সব ক্ষমতায় গেলে আমরা সেটি প্রতিপালন করব। কিন্তু ওরা তখনই কিন্তু তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে অভিযোগ এনেছে, বা ঐকমত্য কমিশনের যিনি চেয়ারম্যান ছিলেন তার বিরুদ্ধে অভিযোগ এনেছিল যে এটিকে আমরা যেখানে স্বাক্ষর করিনি সেসব বিষয় আনা হয়েছে, এবং সেখানে ঘষা মাজা করে তাদের মতো করে, তারা যেখানে যেখানে ঘষা মাজা করেছে, যেখানে পরিবর্তন করেছে, আমরা সেটি করব না। এবং সরকার গঠনের পরেও কিন্তু বিএনপির পক্ষ থেকে, বিএনপির খুব গুরুত্বপূর্ণ নেতাদের বা মন্ত্রীদের পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে যে জুলাই সনদ বাস্তবায়ন করবে। যেমন পার্লামেন্টে ডেপুটি স্পিকার দিতে চেয়েছে সরকার, সেই জায়গাটি যেমন আছে। আবার আরেকটি জায়গায় হলো যে আপনি যেটি বলছেন যে উচ্চকক্ষ এটি পার্সেন্টেজের ভিত্তিতে হবে কি না হবে না, সেখানে কিন্তু বিএনপির অবস্থান স্পষ্ট। আমি এরই মধ্যে একটি ভালো জায়গাও কিন্তু আমি দেখি, আপনি দেখবেন যে বিরোধিতা আছে, এখনকার বিরোধিতা কিন্তু জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে মোটা দাগে যদি বলেন বিরোধী দলের। কিন্তু এর বাইরে আমি দেখলাম যে তারেক রহমানের সরকার বা প্রধানমন্ত্রী তারেক রহমান বিরোধী দলে যারা যেখানটাতে আছে, অতীতে দেখেছি শুধুমাত্র তাদেরকে এড়িয়ে চলার যে সংস্কৃতি অতীতের অধিকাংশ সরকারের ক্ষেত্রে, এই প্রথম আমি দেখছি যে তারেক রহমানের কাছ থেকে যে বিরোধী দলকে
কতটা সম্মান দেয়া যায়, তাদের কতটা কাছে নিয়ে আসা যায়, তাদেরকে কিভাবে আলিঙ্গন করে বুকের ভেতরে নিয়ে যায়, তাদের যে দুঃখ কষ্ট সেটিকে ভুলিয়ে দেয়া যায়, সেই প্রচেষ্টাটা কিন্তু আমরা দেখছি। তো উনি যেটি বলছিলেন যে সময় অল্প, এরই মধ্যে সরকারের পক্ষ থেকে কিন্তু পারত এই প্রচেষ্টা যে তারা যেখানটাতে কিছুটা স্বাক্ষর শুরু করেছিল করতে হবে। সেখানটাতে যদি শুরু করতে পারতো। তবে আমি বলবো যে সময় মাত্র 28 দিন গেছে। আমরা সরকারকেও তাগিদ দিতে চাই আমাদের জায়গা থেকে যে জনগণ যে আশা আকাঙ্ক্ষা নিয়ে ভোট দিয়েছে, যেমন আপনাদেরকে বিজয়ী করেছে তেমন হ্যাঁ ভোটকে বিজয়ী করেছে, বুঝে ওখানটাতে প্রশ্নটাই এমনভাবেই ছিল, যিনি 3টাতে হ্যাঁ দিতে চায়, 1টাতে না দিতে চায়, তাকে হাত দিতে ওই 4টাতেই হ্যাঁ দিতে হয়েছে। তো তার মধ্যে দিয়ে একটু তো রেজাল্ট বেরিয়ে এসছে। মানুষ কিন্তু মুখিয়ে আছে সংস্কারের জন্য, সেই সংস্কারের জায়গাগুলোতে এই সরকার খুব দ্রুত হাত দেবে। আর যেগুলো ঐক্যমত্যের ভিত্তিতে বা বিরোধী দলের সাথে বা সরকারে পার্লামেন্টে যারা আছে তাদের সাথে আলাপ আলোচনার মধ্য দিয়ে একটি কনসেনসাসের ভিত্তিতে যে কাজগুলো করার দরকার সেই কাজগুলো করাটা খুব জরুরি এই সরকারের জন্য। জুলাই সনদ যাতে এটি যারা পতিত সরকার তারা যাতে সরকার এবং বিরোধী দল, বর্তমান বিরোধী দলের মধ্যে যদি কোনো রকম কঠিন বিরোধিতা তৈরি হয় তার উনুনে কিন্তু ঘি ঢালবে পতিত সরকার। এখন প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে সবচেয়ে বড় কাজ হচ্ছে যাতে এই পালিয়ে যাওয়া শক্তি যাতে কোনোভাবে এই সরকার এবং বিরোধী দলের মধ্যে ফাঁকে এসে ঢুকে না পড়তে পারে। এটা পান্তবে একটা জিনিস যে প্রায়োরিটির জায়গায় আমি বলছি না সংস্কার আমাদের প্রয়োজন না, আমি তো শুরুতেই বললাম যেটা আমরা চাই এবং এটার জন্যই তো আমরা মাঠে এত যুদ্ধ, এই ফ্যাসিজম। কিন্তু একটা জায়গায় আমি এই 28 দিন যদি বাস্তবায়ন বা আমরা 30 দিনের আলোচনাটা করি, আমার মনে হয় এই মুহূর্তে যে প্রায়োরিটিটা সরকারের সেদিকে সরকার ঠিকই গুরুত্ব দিচ্ছে। বাট আমি ওনার সাথে একমত যে আসলে যে প্রায়োরিটি জায়গাগুলো করা দরকার, সোশ্যাল সেফটি নেট প্রোগ্রাম, ইকোনমি, এমপ্লয়মেন্ট বা সরকারের এজেন্ডা বাস্তবায়ন, নিচে নিম্নবিত্ত মানুষ যারা তাদের ওয়েলবিং নিয়ে কাজ করে, এটা ঠিকই আছে। বাট এরপরে আস্তে আস্তে আমরা যে কথাটা আমি একটু আগে বললাম যে একটু প্রক্রিয়াটা দেখতে চাই যে অন্যান্য প্রক্রিয়াগুলো, সংস্কার প্রক্রিয়াগুলো বাস্তবায়নের দিকে যাচ্ছে। আসলে আমারও তাই মনে হয় যে এক মাস বিশ্লেষণ করার মতো এমন কোনো সময়ই নয়, অন্তত 6 মাস হলেও এক কথা ছিল। এখন পর্যন্ত আমরা ড্রাস্টিক্যালি যে চেঞ্জগুলো দেখতে পাচ্ছি সেটি হলো যে প্রধানমন্ত্রী তিনি রাস্তায় চলছেন এবং রাস্তার যে কোনো নাগরিক প্রধানমন্ত্রীর সাথে সেলফি তুলছেন গাড়িতে। এটি খুবই চমৎকার একটা দৃশ্য এবং এই দৃশ্য বাংলাদেশে কখনো ছিল না। আবার এটাও বলতে চাই যে আমরা আমাদের প্রধানমন্ত্রী, অবশ্যই আপনার সবার প্রধানমন্ত্রী, আমরা আমাদের প্রধানমন্ত্রীর সিকিউরিটি, নিরাপত্তা সর্বোচ্চ চাই। কারণ আমরা খুবই ছোট একটি দেশ এবং প্রধানমন্ত্রী যেই ধরনের সিদ্ধান্ত নিচ্ছে, ভেস্টেড গ্রুপ কিন্তু আছে যারা গ্রো করছে, মানে গোকুলে বেড়ে উঠছে। কাজেই প্রধানমন্ত্রীর এই সিকিউরিটি না নিয়ে চলাটা যেমন আমাদের কাছে চমৎকার লাগছে, আবার শঙ্কাও হয় প্রধানমন্ত্রী যেন সিকিউরিটিটা সঠিকভাবে নিয়েই এগোন, সেই আবেদন থাকবে। এবং একই সাথে এই যে অফিস সময়, তারপর অন্যান্য জায়গাগুলোতে যে আমরা দারুণভাবে দেখছি, এগুলো আমরা যেটা আগে দেখতাম লন্ডনের প্রাইম মিনিস্টার করেছেন বা সুইডেনের প্রাইম মিনিস্টার করেছেন, আমাদের দেশের প্রাইম মিনিস্টার তো আমাদের একটা ন্যাচারাল আছে যে নিজেরটা ভালো লাগে না খুব একটা। আমার কাছে ভালো লাগছে, আপনারা জনগণ সেটা বুঝবেন নিশ্চয়ই। প্রধানমন্ত্রীর জন্য শুভকামনা রইল এই 1 মাসের পরে আরও 6 মাস, এবং তিনি যেন তার জায়গা থেকে তিনি সফল হন। প্রধানমন্ত্রী সফল হওয়া মানে আমরা সফল হব, বাংলাদেশ সফল হবে। শেষ করছি। ইস্পাহানি, মির্জাপুর, 0 আওয়ার।